নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে এই পর্যন্ত যা কিছু হয়েছে উনার মেটিকুলাস ডিজাইনের বাইরে কিছু হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং এটারই একটা অংশ হিসাবে আমাদের নির্বাচনের এই পায়তারা করা, এই নির্বাচন তথাকথিত নির্বাচন, এই নির্বাচন নিয়েও কিন্তু এই যাদের মেটিকুলাস ডিজাইনের যারা অংশীদার যে সমস্ত দল আছেন তাদের মধ্যেও কিন্তু অনেক কথাবার্তা আছে। কেউ বলছে, কেউ কিছুদিন আগে জামাত ফিল্ড গোছাই নিয়েছেন, আবার তারেক যেখানে আসছে তারেক বন্দনা শুরু হয়েছে, তারেক বন্দনা আবার চলছে যে তারেক আবার চলে গেছে, তারেক যে এখন ক্ষমতায় আসতেছেন, তাদের মধ্যে এগুলো তাদের মধ্যে খেলা। আবার এই 2-1 দিন যাবৎ জামাতের কয়েকজনের কথাবার্তা বোঝা যাচ্ছে তারা আবার একটু জিনিসগুলা তাদের পক্ষে নিয়ে আসতেছে। অর্থাৎ এই যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে খেলা, এবং এখন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য তাদেরই এগুলা লোক, তারা বলতেছে যে নির্বাচনের তো কোনো ইয়া নাচ্ছে না, মানুষের কোথায় মতামত দিবে। আবার এই যে আমাদের সুজনের যে বদিউল আলম মজুমদার, উনি বলতেছেন যে নির্বাচনের পরিবেশ তো ঠিকভাবে হচ্ছে না। আবার এনসিপির কেউ বলছে যে এখন তো এখানে তো সব তো ভাগাভাগি হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলা যদি আমি সবকিছু যদি আমি দেখি তাহলে নির্বাচন হবে কিনা এটার যেমন এখনো সংশয় যায় নাই, যে নির্বাচন নাও হইতে পারে এটার যেমন আছে তাদেরই কথাবার্তায়। আবার আরেকটা মনে হচ্ছে যে এরকম সংশয়ের মধ্যেই আর বিএনপির যে আরেকটা কথা বলছি, এটা বলেই পাচ্ছি না, যে বিএনপির যে নজরুল ইসলাম খান বলছেন নির্বাচন কমিশন চেয়ারম্যান যে আমরা হাফের পক্ষে, গতকাল একজন বলতেন সেটাও ব্যাপারে দেখছি আমরা নার পক্ষে। বিএনপি এখন পর্যন্ত, বিএনপির দলটা সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপির এই যে দ্বিচারিতা, তারা যে কি চায় এই দলটা শুরু থেকে আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে বিএনপির অবস্থানটা কোথায়। এবং এটা গত 2 দিনের 2 নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবারও প্রমাণ হলো যে বিএনপি এখন পর্যন্ত তাদের দলের অবস্থা ব্যাপারে তারা এখনো সম্পূর্ণ নিশ্চিত না। এটা আরেকটা রাজনীতির জন্য একটি খুব খারাপ দৃষ্টান্ত বিএনপির মতো একটি বড় দলে। সুতরাং মোটামুটি ভাবে ইলেকশনের যেমন নিশ্চয়তা নাই, আবার ইলেকশনের ভাগাভাগির ভিতরে ভাগাভাগির কত আলোচনা আছে যে সব ঠিক হয়ে গেছে, মনে হয় ইলেকশন হয়েই গেছে, একটা এখন জাস্ট একটু একটা ফর্মালিটি। আবার সর্বশেষ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমটা যে মোহাম্মদ ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন, যদি কোনো প্রতিবন্ধকতা না আসে উনি কিন্তু সেই ডিজাইন মোতাবেকই ওনার কাজ এগিয়ে এটাই। জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের একটু বলি, আপনারা প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের অনেক মতামত আমরা পাচ্ছি। সাদিক রহমান তিনি বলছেন আসসালামু আলাইকুম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। টাকলা বন্ধু, কি অবস্থা? জি, ভাষা সুন্দর করুন, খুবই ভালো লাগবে। চুল আল্লাহর রহমতে আমার মাথায় নাই, সাইফুল বাতেন টিটুর মাথায় আছে। এটা বৈষম্য করা হয়েছে, কিন্তু তবু আমার নেই, আমি কিন্তু আল্লাহ আমাকে দেয়নি, আমি খুব খুশি। কিন্তু আপনি টাকলা বলার কোনো অধিকার আপনার নেই। জি, ধন্যবাদ আপনাকে। ভাই কেমন আছেন? গ্রামের রাজনীতি, জি ভালো আছি। জি, ইসমাইল ভাই কেমন আছেন? জি ভালো আছি। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার মামু আর আমি মার্কা নির্বাচন দিয়ে কি লাভ? আমি আর মামু মার্কা দিয়ে নির্বাচন কি লাভ? জি, ধন্যবাদ আপনাকে। আহারে, বেহেশতে যাবো আশা ছিল, কিন্তু আমি তো নৌকায় ভোট দিব, তাহলে বেহেশতে যাবো কেমনে? জি, সম্ভাবনা নাই। আপনাকে বৈধভাবেই বেহেশতে যেতে হবে, সার্টিফিকেট কিনে নয়। হ্যাঁ, নৌকায় ভোট দিবেন, ঠিক আছে। ভোট বয়কট, অনেক ধন্যবাদ। জি, সাইফুল বাতেন টিটু আপনার কাছে আসি। জি স্যার, যেটা বলেছেন আমাদের বিষয় হচ্ছে নির্বাচনে কি এগিয়ে বিএনপি, জামাত নাকি ডক্টর ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইন? দর্শকের মতামত হয়তো আপনি দেখেছেন কিছু, আপনি এটার উপর 2-3 মিনিট একটু কথা বলবেন। আপনার কাছে কি মনে হচ্ছে, কে এগিয়ে আছে? আমি প্রথমত স্যারের সাথে একেবারে শতভাগ একমত পোষণ করছি যে ইউনূসের মেটিকুলাস ডিজাইনই এগিয়ে আছে, এবং এটা আসলে আলটিমেটলি আমার যেটা মনে হয় সেটি হচ্ছে এই দেশে জামাতকে পুনর্বাসিত করা এবং জামাতকে একটি ক্ষমতার অংশীদার করা,
এইটা হচ্ছে গিয়ে আসলে আপনি দেখবেন যে শেষ পর্যন্ত এটাই উদ্দেশ্যের মানে এই দিকেই আগাচ্ছে। আপনি যদি প্রথম দেখেন এটার সাথে কিন্তু শুধু এই মেটিকুলাস ডিজাইনের অংশ যে ইউনূস একা তা না, এটার সাথে কিন্তু বিএনপিও খুব সুন্দরভাবে মিলেমিশে একসাথে কাজ করছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু এক ধরনের বিএনপি তার হাতে ধরে তুলে দিয়েছে, মানে এগুলো শিবিরের ব্যক্তিগত সম্পদ করে দিয়েছে। দেখেন আমরা যতগুলো সরকার দেখেছি সেখানে আমরা দেখেছি যে সরকারটি থাকে সেই সরকারের যে ছাত্র সংগঠন তারা আসলে তাদের হাতে তাদের কবজায় কোনো না কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে থাকে, এবং তখন রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার, রাজনৈতিকভাবে হোক বা অন্যভাবে হোক, সেটার একটা হাতিয়ার থাকে কিন্তু আসলে ছাত্র সংগঠনগুলো। কিন্তু এই যে নির্বাচনের আগেই ছাত্র সংগঠনগুলোকে ওখানে শিবিরকে ওখানে জেতানোর জন্য যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছে, এটা আপনার কাছে ডিজাইন বলা মনে হচ্ছে কেন? এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় শিবির আসতেছে আমরা দেখতেছি, ওইটার মেটিকুলাস ডিজাইনের কোনো কিছু কি আপনার চোখে পড়ে? অবশ্যই চোখে পড়ে, এটা চোখে না পড়ার কিছু নাই। সেটা হচ্ছে গিয়ে যখন এই মূলত বাংলাদেশে সবসময় আমি যেটা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে রাজনৈতিক দল দুইটা আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটি শক্তি। এর বাইরে আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক অবস্থান আসলে কারোর ওইভাবে স্মার্টলি আপনি দেখতে পাবেন না। এই যে আওয়ামী লীগ, এখন এদের কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো, আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আসতে না দেওয়া, এই সকল কিছুর সাথেই কিন্তু এই বিষয়টা জড়িত। শিবির হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সাথে যে বিহেভ করছে বা শিবিরকে দিয়ে যে কথাগুলো বলানো হচ্ছে বা শিবিরকে দিয়ে যে কাজ করানো হচ্ছে, এটার যদি আপনি আরো পরিষ্কার করে দেখেন তাহলে এই যে এনসিপি বলেন বা কি বলে আপনার নাগরিক অধিকার না গণ অধিকার পরিষদ, এগুলো সব হলো গিয়া বা এবি পার্টি, এগুলো সবই হলো গিয়া জামাতের বি টিম, সি টিম, ডি টিম, এরকম অসংখ্য টিম তারা করে রেখেছে। অর্থাৎ এবার সম্মিলিতভাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবাই একজোট হয়েছে, এবং সেই হিসেবে সবার আগে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু আপনার জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এক সন্ত্রাসী, সে কিন্তু ক্রমাগত ওইখানকার শিক্ষকদের সাথে যে আচরণ করে যাচ্ছে, এবং কয়েকদিন আগে চিটাগং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের সাথে যে আচরণ করে গেছে, আমার মনে হয় যে এই যে বুদ্ধিজীবী হত্যার পরে এরকম শিক্ষকদেরকে অপমানিত হতে হয়েছে কিনা, এখানে একজন সম্মানিত শিক্ষক রয়েছেন, উনি খুব ভালো করে জানেন। তো এটা আসলে একটা আলটিমেটলি জামাতিকরণ, এবং সেই যে বিষয়টি এটি আমরা প্রথমে দেখেছি আগস্ট মাসের 5 তারিখে, যেদিন হচ্ছে তথাকথিত সেনাবাহিনী, যে আসলে জামাতের একজন গুপ্ত শাখার রোকন, সে কিন্তু সবার আগে যখন জামাতের নাম নিল তখনই হচ্ছে গিয়ে আমাদের এই বিষয়টি, যারা আমরা একটু রাজনীতি সচেতন, একটু রাজনীতি নিয়ে আগে পেছে, আগের কথা পরের কথা যারা আমরা ভাবতে পারি, তারা কিন্তু আমরা এটা দেখতে পারি যে আসলে জামাতকে কিভাবে একদম আপন ভাইয়ের মতো ইউনূস টেনে নিচ্ছে। তো একটি যখন এই যে সরকারটি গঠন হলো, সেই সরকার গঠনের সময় ধরেন আওয়ামী লীগ যেভাবেই যাক, মানে যেই অন্তর্বর্তীকালীন সরকারই তো বলে এটাকে বোধহয়, এই সরকারটি যখন গড়া হয়েছে তখন থেকে আওয়ামী লীগকে যেভাবে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং জামাতকে যেভাবে কাছে আনা হচ্ছে, এবং জামাতের যেইভাবে তারা ইলেকশনের তাদের যে অংশগ্রহণ ভবিষ্যতে হতে পারে, সেটা একেবারেই খুবই সূক্ষ্ম ডিজাইনের অংশ। আমি আপনাকে একটা কথা বলি, একটি থানার ওসি থেকে শুরু করে একেবারে নির্বাচন কমিশনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আপনার এসি ল্যান্ড বলেন, টিওনো বলেন, এগুলো সব সুন্দর করে থরে থরে জামাত কিন্তু সাজিয়ে দিয়েছে। এবং যারা পোলিং অফিসার থাকবে, প্রিজাইডিং অফিসার থাকবে, তাদেরও কিন্তু খুব সুন্দরভাবে আর কি ওখানে সাজানো। এবং আপনি দেখবেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রবাসী ভোটারদের আগে সিল মেরে ভোট দিয়ে তারপরে এই বিষয়টা পাঠাচ্ছে। আমি জানি না, আপনিও হয়তো কয়েকদিন পরে এরকম একটি সিল পাবেন। আসলে আলটিমেটলি এই যে মেটিকুলাস ডিজাইনটি, ইউনূসের যে ডিজাইনটি, সেটি হচ্ছে আসলে জামাতকে এক ধরনের আইদার কোনোভাবে তারা অনেক বেশি সিট পাওয়াবে বা এমন একটা সিট পাওয়াবে যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এমনিতেও আসবে বা অমনিতে আসবে, এই ধরনের একটি কথা তাদের মধ্যে প্রচলিত রয়েছে। কিন্তু নির্বাচন যেটা হবে সেটি হচ্ছে এখন জামাতের সাথেই শুধুমাত্র বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে। অর্থাৎ সামনে যে সরকারটি আসবে সেটি হচ্ছে মানে জলে কুমির ডাঙায় বাঘ। আপনার সরকারে যদি বাঘ থাকে তাহলে কুমির থাকবে হচ্ছে গিয়ে বিরোধী দলে। এবং এই যে নির্বাচন, আওয়ামী লীগের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের প্রতি আমার একেবারে জোরালো আহ্বান থাকবে, আপনাদের উচিত হবে না, যদি সুষ্ঠু সুন্দর একটি দেশের চিন্তা করেন, তাহলে এই নির্বাচনটিকে আপনারা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে এই নির্বাচনকে আপনারা
বাতিল করানোর ব্যবস্থা করেন, আদারওয়াইজ আমাদের সামনে একটি ভয়ঙ্কর বাংলাদেশ অপেক্ষা করছে। ওকে ওকে, অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী। আমরা সাইফুল বাতানের বক্তব্য শুনলেন। আমি দর্শকদের একটু মতামত আবার নেই, সেটি হচ্ছে যে এগুলোর সব খানা ঝিলিক পার্টি, আচ্ছা ঠিক আছে, ছোটখাটো পার্টি যেগুলোর কথা বলেছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাতে বাধ্য হবে ঠিক যেভাবে আফগানিস্তান থেকে আমেরিকা পালিয়ে গেছে। জি ধন্যবাদ। আমরা অনেক মন্তব্য আসছে। আমি একটা সুখবর দেই, সেটা হচ্ছে দীর্ঘদিন আমার ফেসবুক পেজ বন্ধ থাকার পর আজকে পরিপূর্ণভাবে ফেসবুকে লাইভ চালু হলো, কিন্তু অন্য বিষয়গুলো এখনো বন্ধ আছে। আজকে প্রথমবারের মতো, স্যার জানেন কিনা, আমার তো ফেসবুক পেজ রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বন্ধ করার পর আজকে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে আপনাদের লাইভটি ফেসবুক পেজে যাচ্ছে। জি, আমরা দর্শকদের, পাকিস্তান আমাদেরকে 24 বছর শাসন করেছে, তারপরে ভারত আমাদেরকে 54 বছর শাসন করেছে। জি ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। ইসমাইল ভাই, আমাদের মুক্তিযুদ্ধের কেন একত্র হচ্ছে না, এরকম কিছু। ধন্যবাদ। আমাদের অনেক দর্শক আজকে যুক্ত হয়েছেন। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানান। জি, আমি এরা আমাদেরকে স্মরণ করেছি। রুমি গোমেজ, আপনার কাছে আসবো। দর্শকদের অনেক মতামত আসছে। জামাত বোরকা বাহিনী রেডি। আচ্ছা, এটা একটা খবর শুনেছি, আমি জানি না এটা কতটুকু সত্য, কি হাজার হাজার নাকি বা লাখ লাখ বোরকা বানানো হচ্ছে, ঢাকা অভিমুখে আসবে, এরকম কিছু একটা। সত্য না? মার্চে যদি ইউনুস জাপান সফর করে থাকে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে? এইটা একটা হাস্যকর বিষয়। এইটাও স্যারের কাছে শুনবো। আমি রুমি গোমেজের কিছু কথা একটু শুনে নেই, যে দুইজন আলোচক বলেছেন কে এগিয়ে, বিএনপি, জামাত নাকি ডক্টর ইউনুস? আপনার মন্তব্য শুনেই 2 মিনিট বলবেন, দেন আমরা স্যারের কাছে একটা বিশেষ বিষয়ে যাব। জি, কে এগিয়ে, এটা আসলে বলতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্ট দেখলেই কিন্তু আসলে বোঝা যায় কে এগিয়ে। কারণ বিএনপির রাজপুত্র কিন্তু বাংলাদেশে পদার্পণ করেছেন, বেশ কিছুদিন হলো পদার্পণ করেছেন। তারপরেও কিন্তু জাকসুতে না, আমি এক্স্যাক্টলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথে যে হলো, ভোটটা হলো, সেখানে কিন্তু জামায়াত ইসলামী আবার উইনিং করলো। রাজপুত্রের চেহারা দেখেও কিন্তু এটা আসলে বদলানো গেল না। সো মেটিকুলাস ডিজাইনটা এত সুন্দর করে আসলে পাতানো হয়েছে, এত সুন্দর করে বলা হয়েছে, এবং এত সুন্দর করে জালটা বেছানো হয়েছে যে যত পপুলারিটি থাক, আসলে যত কৃতিত্বই থাক, যত পপুলারিটি থাক, কিন্তু কোনোভাবেই জামায়াত ইসলাম ছাড়া, এবং জামায়াত আসলে এক্সট্রিমিস্ট যারা এতদিন দেশের বিরোধিতা করেছে, দেশকে বিক্রি করে দিয়েছিল পাকিস্তানের কাছে, মা বোনের এত সম্ভ্রম নষ্ট হয়েছে, এত মানুষ মারা গেছে, সেটা স্বীকার করে না, এবং তারাই আসলে জয়ী হবে। আমি সুলতান আপুর একটা লাইভ দেখছিলাম। সুলতান আপু $100 বাজি ধরেছে ইসের কাছে, একজন বিবিসির একজন ইসের কাছে, সাংবাদিকের কাছে, যে $100 জামায়াত আসবে বিকজ অফ ম্যাটিকুলাস ডিজাইন। এই টাকা পয়সা বরাদ্দ দিয়েছে কে? এতদিন এত টাকা পয়সার এত কিছুর জামায়াত ইসলাম কি বলেছে যে সবাইকে 1 কোটি টাকা করে দিবে যারা প্রার্থী। এই টাকা পয়সা সমস্ত যোগান তো জামায়াত ইসলাম দিচ্ছে। সো জামায়াত ইসলামই তো আসবে। এটাই তো ম্যাটিকুলাস ডিজাইন, এটাই তো আসলে। টাকার উপর তো আর কোনো কথা নেই। আপনি একজন রিকশাওয়ালাকে যদি 1 লাখ টাকা দেন আর বলেন, অবশ্য তাদের বলার অবস্থা, বলার ভাষ্য তারা ধারাভাষ্য ভাবে যেভাবে বলে আসছে, স্লোগানে যে তারা কি জানি বলে, বেহেশতের টিকিট বিক্রি করছে, জান্নাতবাসী হয়ে যাবে। তারপরে একজন হুজুরের শুনলাম যে মোহাম্মদের সাথে কথা বলে এসেছে তারা, যে যারা বিএনপির লোকেরাও যদি জামায়াতকে ভোট দেয়, তাহলে বিএনপি সহ এসে যাবে, জান্নাতবাসী হবে। কি বুঝলেন বিষয়গুলো? সো আমার কাছে এগুলো ম্যাটিকুলাস ডিজাইনই মনে হয়। মানুষের গণতন্ত্র বলতে কিছু নেই, এবং মানুষের বাক স্বাধীনতা নেই। ওকে, মেটিকুলাস ডিজাইন। ইসমাইল ভাই, সাইফুল বাতেন, টিটু ভাই, রুমে মেম, আব্দুল আওয়াল স্যার, সব তারকা মেলা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যে আপনাকে অনেক ধন্যবাদ। জামাতের ফাইন্ডিং সোর্স কি?
ফান্ডিং সোর্স কি? ইউনূস তো সুদের ব্যবসা করে নির্বাচন করছে। জি, আমরা এই বিভিন্ন ধরনের মন্তব্য, না ভোটের পক্ষে অনেক মতামত আমরা পাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশ, যে আমরা অনেকে বলছেন যে না ভোট, নো ভোট, নো ভোট। জি স্যার, আপনার কাছে এবার আসি। আমি একটা আমাদের ডক্টর ইউনূস সাহেব আজকে একটা ভাষণ দিয়েছেন লা মেরিডিয়ানে, আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক একটা সম্মেলন সম্ভবত, সেখানে তিনি কিছু কথা বলেছেন। সেখানে তিনি ইত্তেফাকের মেইন শিরোনাম যেটি, আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন প্রধান উপদেষ্টা এবং এদের মধ্য থেকেই শিক্ষামন্ত্রী হবেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি সেখানে, আমি ভিতরে পুরোটা পড়েছি, উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাপকভাবে আহ্বান করেছেন। এখন আমার বিষয়টা দেখা যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি নিশ্চিত তরুণদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন এবং তাদের মধ্য থেকে শিক্ষামন্ত্রী হবে। শিক্ষার যে ধ্বংস চলছে এখন, শিক্ষকদের লাঞ্ছনার যে সর্বোচ্চ পর্যায়ে আছে, তিনি আশা করছেন এদের মধ্য থেকে শিক্ষামন্ত্রী হবে। এবং তিনি উদ্যোক্তাদের পক্ষে এত লেগেছেন। ওনার গ্রামীণ ব্যাংকে কারা চাকরি করে তারা উদ্যোক্তা হয় না কেন? গ্রামীণ ফোনে কারা চাকরি করে তারা উদ্যোক্তা হয় না কেন? সারা পৃথিবীতে যারা চাকরি করে, এটা হলো গিভ এন্ড টেক, একটা বিউটি আছে। তুমি আমার শ্রম দিবা, তোমাকে এই সম্মানটা দেবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখাইবা, তুমি সম্মানই পাইবা। এটাতে মানে ওনার সমস্যাটা কোথায়? উনি উদ্যোক্তা তৈরি করতে চান। সারা বাংলাদেশে যে অশিক্ষা, কুশিক্ষা, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা চালু করেছেন, ওনার সেই উদ্দেশ্য কি সফল হতে যাচ্ছে? জি, আপনি একটু বলবেন। ধন্যবাদ। হ্যাঁ, না অসুবিধা নেই। আমার শিক্ষক হিসাবে সবচেয়ে আমার অনেক কষ্টের, এটা বুঝাইতে পারবো না বাসায়, যখন রাকসুর মানে জিএস আম্মার যেভাবে একজন শিক্ষককে হেনস্থা করেছে, এবং শুধু তাই না, যেভাবে বলছে যে আমি শিক্ষকদেরকে এক সপ্তাহের মধ্যে মানে না করলে তাদেরকে গাছে বেঁধে রাখবে। এর থেকে মর্মান্তিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা। উনি একজন ব্রিলিয়েন্ট টিচার, মানে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটার নজির বাংলাদেশে কোনো বিশ্বের ইতিহাস আমি বলে দেখি না। তো শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে, কারণ শিক্ষাঙ্গনে মানে ইউনূস সাহেব কি এই ভিডিওগুলো দেখে বা এসব কাণ্ড কারখানা যে হচ্ছে, উনি এটা শুনছে কোনোদিন? মানে গত 17 মাসে উনি জানেন না? না, উনি তো বড় খেলোয়াড়, উনি সব জানেন। কারণ উনি জেনে শুনে, যিনি কান বন্ধ করে রাখে, চোখ বন্ধ করে রাখে, তারা তো আপনি জানানোর কোনো প্রয়োজন, আপনি জানাইতে পারবেন না। উনি সব জানেন, সব বুঝেন, এবং উনি সবকিছু স্বেচ্ছায় সজ্ঞানে করছেন। কারণ উনি চায়, উনার উদ্দেশ্য কি? উনার হইল শিক্ষা ধ্বংস করা, দেশকে ধ্বংস করা, দেশকে একটা উগ্রবাদী সন্ত্রাসীর দিকে নিয়ে যাওয়া। উনি তার নেতা, সেই নেতা হিসাবে আগাচ্ছেন। উনি যে বলছেন যে তারা ইয়ংদের থেকে 2-1 জন নির্বাচিত হবেন, তারা শিক্ষামন্ত্রী হবে, উনি তো ঠিকই বলেছেন। কথাটা শিক্ষিত, উনি বলছেন নিশ্চিত নির্বাচিত হবে। উনি তো ঠিকই বলছেন, কারণ উনি তো সবকিছু ঠিক করে রাখছেন। উনি কোথায় কি আছে উনার তো ঠিক করা। সুতরাং এখন এটা হঠাৎ করে উনি হয়তো বলাটা উনার ঠিক হয় না, মুখ পুজো বলে ফেলছে, উনার মনের কথাটা হয়তো বেরিয়ে আসছে কথাটা। এখানে তো আর কোনো আশ্চর্য, আমি কোনো আশ্চর্য দেখিনি, আমি অবাকও হয় না, আমি মেসেজটা দেখেছি আসার আগে। সুতরাং উনি চাচ্ছেন যে এখানকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না, শিক্ষা ব্যবস্থা, উনার যে গ্রামীণ ফোন, উনি তো বিভিন্ন দেশে দেশে গেছে, 14টা দেশে গেছে। দেয় সেটা কি করছে, ওখানে কিন্তু উনি একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিছে ওনার পিরিয়ডে। এটা দেখতে না নিয়ে সেরা উনি যায় আমরা দেখছি, যখন রাষ্ট্রপ্রধানরা বিদেশে সফর করে, তখন কি হয় যে ওখানে যারা অবৈধ নাগরিক আছে, যারা অবৈধভাবে থাকে, নাগরিক না তো অবৈধভাবে থাকে, তাদেরকে বৈধ করার জন্য একটা প্রক্রিয়া থাকে, যেটা কাছে প্রধানমন্ত্রী আসতেছে, ওনার সৌজন্যে যারা তাদেরকে বৈধ করে দেওয়া হয়। আর উনি যে সমস্ত দেশে গেছে, ইতালি সহ সবকিছু গিয়ে সেটা উনি বলছেন যে যারা অবৈধ তাদেরকে ফেরত দিয়ে দেন। আর আমার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমি আবার নতুন লোক পাঠাবো। সুতরাং উনার তো ব্যবসাটা হলো, উনি তো ব্যবসায়িক মানুষ, উনি এইটা হলো উনার নেচার। এখন উনার সবকিছু হলো ব্যবসায়িক চিন্তা। এখন উনি আবার বলছেন যে উনি মার্চে যাবেন জাপানে। উনার আর ফেব্রুয়ারি 12 তারিখ যদি নির্বাচন হয়, উনি মার্চে তো জাপানে ব্যক্তিগতভাবে যাইতে পারেন জাপানে, সেটা তো বলার কিছু নাই। উনি উপদেষ্টা হিসাবে জাপানে যাওয়ার তো আমি কোনো সুযোগ দেখছি না। নাকি আবার উনার ইলেকশন নিয়েও কোনো ভিতরের মধ্যে কোনো মেটিকুলাস ডিজাইন আছে, সেটাও তো বুঝতে পারছি না। কি যে আছে উনি একমাত্র জানেন। তো সুতরাং এখন আমাদের এই দেশে ধরে এই যে দেখলাম, যখন 2024 সালে যখন নমিনেশন জমা পার হয়েছে,
আওয়ামী লীগের দিছে, তখন দেখলাম কোটিপতি 85%। এটা নিয়ে পেপার, প্রথম আলো, জিনিসটা সমস্ত পেপার হই হল্লা যে 16 বছর ক্ষমতা তাইকা সব কোটিপতি হয়ে গেছে এমপিরা। তা আমরা চিন্তা করলাম তাই তো কোটিপতি। এখন গতকাল দেখি যে বিএনপির 223 জন কোটিপতি, এবং এর মধ্যে 7 জন হইলো 100 কোটি। এটার আমি 2024 সালে দেখি নাই, 100 কোটির কার্ডটা দেখি নাই। তো বিএনপি তো 15 বছর কোনো ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ না হয় 15 বছর ক্ষমতা তাই কেন হয় কোটিপতি হয়েছে। তো বিএনপি তো 15 বছর ক্ষমতা ছিল না, তো আমি কোটিপতি হইলো কিন্তু আবার 7 জন 100 কোটিপতি হইলো কোথা দিয়ে? এটা নিয়ে তো কোনো কথাবার্তা নাই, কোনো পেপার তো দেখলাম যে কোনো লেখালেখি নাই। জামাতের ঢাকার জামাতের 17 জনের মধ্যে 13 জন কোটিপতি, কোত্থেকে টাকা আসে? সুতরাং আমাদের দেশে অর্থ হলো কি, পশ্চিমা দেশের মতো গাজা যখন আক্রমণক্ষম মানুষ মারবে পশ্চিমারা চুপ থাকে, আর বাংলাদেশে যখন ইনুস মানুষ মারে, ইনুস তার লোকরা, তখন আমাদের সংবাদপত্র সহ সবাই চুপ থাকে, এবং যে কোনো খবরের যখন আছে চুপ থাকে। সুতরাং আমি মনে করি এই দেশটা একটা জঙ্গলের মধ্যে দেশের দিকে যাচ্ছে, আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। ইলেকশন হইল না হইল, কি হইল, এই নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো মাথা ব্যথা নাই। হইল যে না হইল হে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইফুল্লাহ, ধন্যবাদ আপনাকে। যে একজন বলছেন আমরা লাখপতি হতে পারলাম না, কোটির পেছনে শূন্য কয়টা জানেন না। আচ্ছা, আর বেকারত্ব ঘর ভর্তি। জি ডক্টর ইউনূস সাহেব, সবাইকে জয় বাংলা, জয় বাংলা। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নেন, শিক্ষাঙ্গন দখল করে ফেললো দরিদ্র জনক, এই আচ্ছা ঠিক আছে। ভারত বিএনপি সমর্থক সরকার, ইউনূস সরকার। জি টাকার মা বাপ নাই গো। আচ্ছা ঠিক আছে, টাকার মা বাপ শিক্ষকদের হাত থেকে বেত নিয়ে নেয় ভুল ছিল, তাদের হাতে আবারও ফেরত দিতে হবে। জি ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের হাত থেকে বেত নিয়ে নেয় ভুল ছিল, তাদের আবার ফেরত দিতে হবে। জি এটা দুঃখজনক ঘটনা। 54 বছর পর সরাসরি নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করেছে, এবং যারা এমপি মন্ত্রী হবে তার ঘোষণা দিয়েছে, নির্বাচনী প্রচারে ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে। আচ্ছা ডক্টর ইউনূস এগিয়ে গেছে এটা বললো। একজন দর্শক আরেকটা কি প্রশ্ন করলেন যে আমি ভুলে গেছি এখন। বাটপার ইউনূস মানে মনে হয় রাষ্ট্রপতি হবেন। জি সাদিক রহমান তারেক জিয়া একটি ঠিক আছে। না ভোট মানে 3000 পুলিশের বিচার, না ভোট মানে 17 মাসে হওয়া সকল হত্যার বিচার, না ভোট মানে 17 মাসে হওয়া সকল চাঁদাবাজির বিচার, না ভোট মানে 17 মাসে সকল দুর্নীতির বিচার, না ভোট মানে সকল নির্যাতনের বিচার। বাহ, খুব ভালো লেগেছে সাগর কান্তি। জি ধন্যবাদ। ওয়াকারকে নিয়ে কিছু বলেন। ওয়াকারকে নিয়ে সাইফুল বাতেন একটু কিছু বললেন। জি ওয়াকার সাহেব এইভাবে আনটাচ থেকে যাবে, এটা হয় না। ইউনূসের প্রকল্প স্বাধীন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে একটি হলে ভিক্ষার বাটি ধরিয়ে দেয়া। ইউনূস সাহেবের কাজ হচ্ছে দেশটাকে দুর্ভিক্ষে তৈরি করে, যাতে গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয় প্রত্যেক। আচ্ছা, যে স্যার কিছু কথা বললেন, স্যারের শেষ লাইনটা হচ্ছে, এটা দিয়ে আমি শুরু করতে চাই, আপনি শুরু করবেন, তারপর আপনার বক্তব্য বলবেন। সেটা হচ্ছে, আমরা জঙ্গলে বাস করব এদিকে নিয়ে যাচ্ছে নাকি জঙ্গলে বাস করছি, এটা হলো আমার প্রশ্ন। আমরা কি জঙ্গলে আছি নাকি জঙ্গলে যাচ্ছি? গত 17 মাসে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আমি একটু স্যারের সাথে একটু দ্বিমত করব। সেটি হচ্ছে, আমরা জঙ্গলে আছি এবং আমরা ক্রমশ মধ্যযুগের দিকে যাচ্ছি। আপনি যদি মধ্যযুগের ইউরোপের ইতিহাস দেখেন বা মধ্যযুগের যতগুলো হিস্ট্রি দেখবেন, আমরা কিন্তু ক্রমশ মধ্যযুগের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর যে আপনি যেটা বললেন যে কোটিপতির যে ব্যাপারটা, আপনি দেখেন জামায়াত ইসলাম হচ্ছে গিয়ে এবার তাদের ইতিহাসের যতগুলো নির্বাচন করেছে সবচেয়ে বেশি টাকা এবার তারা নিয়ে নেমেছে। এবং আমি একটি কথা বলেছিলাম, কথাটি বলার পরে হচ্ছে গিয়ে তার 2 দিন পরে আমার কথাটাকে রিভার্স করার জন্য জুলকারনাইন শায়ের খান আরেকটি পোস্ট দিলেন। আমি যেটা বলেছিলাম সেটা কি, 2000 কোটি টাকা ঢোকানো হয়েছে আপনার ইসলামী ব্যাংকের মাধ্যমে, যেটা জাল নোট, একই রকমের নাম্বার, এবং এটা সরাসরি পাবলিকের হাতে এই টাকাটা দেওয়া হয় নাই। এবং এই টাকা যে ঢোকানো, এই টাকা ঢোকানোকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের অনেক
ডিরেক্টর লেভেল লোকজনের, গ্রামীণ ব্যাংক বলছি, ইসলামী ব্যাংকের অনেকের ডিরেক্টর লেভেলের অনেকের চাকরি চলে গেছে, এবং সেই যে ফোন কল, সেই ফোন কলও দেখবেন গ্রুপে যে কথা বলছে সেটি ভাইরাল হয়েছে। এর বাদেও সেটি হচ্ছে জামাতের হাতে, জামাতের যারা লিডার রয়েছে, আপনি যদি এদের প্রত্যেকের নির্বাচনী হলফনামা যদি দেখেন, তাহলে আপনি যে সুনির্দিষ্ট যে পার্থক্যটি পাবেন, সেই পার্থক্যটি হচ্ছে জামাত যেই কথা বলে এসেছে বিগত 16 বছর ধরে, যে তাদের কোথাও ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, তাদের রাজনীতি করে দেওয়া হচ্ছে না, তারা একদম মরে যাচ্ছে, একদম পুড়ে খাক হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন কি পরিমাণ কোটিপতি নিকলা, কি পরিমাণ কোটিপতি তাদের এখানে রয়েছে। এবং এই যে বিএনপির ব্যাপারে যে বললেন স্যার, যে বিএনপি কেন, আমি যদি আসলে আরো পরিষ্কার করে বলি যে বিগত 16 বছরে বাংলাদেশে কি পরিমাণ বড়লোক বেড়েছে, কি পরিমাণ কোটিপতি বেড়েছে, এবং যত বিএনপির নেতাদের, আমার পরিচিত বিএনপির নেতা যারা যারা ছিল, প্রত্যেকে তো ধুমাইয়ে ব্যবসা করছে, কারোর তো ব্যবসা কোথাও বন্ধ হয় নাই। কয়টা শুনছে যে, ধরেন আমি মোটা দাগে বলি, ধরেন আপনারা সবার যে সকলের যে আপনার পরিচিত যে ধরেন বিএনপির নেতা এম মোর্শেদ খান, কই এম মোর্শেদ খানের তো ব্যবসা, তাদের তো, আমি তো এম মোর্শেদ খানের ইয়াতে গাড়ির কোম্পানিতে আমি তো চাকরি করে এসেছি, সে তো 6 মাস পর পর দেয়, আপনার স্টাফদের হচ্ছে ইনক্রিমেন্ট দিত। এম মোর্শেদ খানের ব্যবসা তো তাহলে খাইয়া ফেলানোর কথা ছিল। এম মোর্শেদ খান কি করে ব্যবসা বাণিজ্য করে এত ফুলে ফেপে উঠলেন? এবং আপনি দেখেন প্রত্যেকটা বিএনপির যতগুলো লিডার আছে, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম নেতৃস্থানীয় পর্যন্ত প্রত্যেকেরই অবস্থা ভালো ছিল, প্রত্যেকেই ভালো অবস্থানে ছিল। কাউকে কি শুনছেন যে এই বিজ্ঞাপন, এই যে এখন যে নির্বাচন আসছে টাকার অভাবে নির্বাচন করতে পারবেন, এরকম কাউকে শুনছেন? একজন বাইর করে দেন তো। ধরেন আওয়ামী লীগ একেবারে ধ্বংস করে দিছে, তাদের টাকা পয়সা যা যা ছিল সব ধ্বংস, তাহলে নির্বাচন করতে আইসিস কোত্থেকে বাবা? টাকা পাইছিস কই? এরপরে আপনি যদি হলফনামায় দেখেন, যারা বিএনপির যারা যারা হলফনামায় যা তাদের যে সম্পদ ও সম্পত্তির যে উল্লেখ করেছে, সেটি রীতিমতো খুশি হওয়ার মতো। কি কারণে খুশি হওয়ার মতো? যে বাংলাদেশের এত বড়লোক রাজনৈতিক নেতারা আসলো কোত্থেকে? তো সবাই তো বড়লোক। এরপরে আমরা যদি আসি একটু এনসিপির নেতাদের সম্পদের বিবরণীতে যদি আসি, আপনি দেখবেন এই যে হাতিয়ার হান্নান সে একেবারে খুব বিগলিত কণ্ঠে উনি বললেন যে গ্রামের ভিতরে সবচাইতে কাঁচা বাড়িটা আমাদের, ভাঙ্গা বাড়িটা। তার কয়েকদিন পরে সে বলে যে গ্রামের ভিতরে সবচাইতে বড় বাড়িটা আমাদের, এবং তার সম্পদের পরিমাণ 98 লক্ষ টাকা। এবার 98 লক্ষ টাকাটা কি হয়েছে? 98 লক্ষ টাকাটা সে দেখাতে বাধ্য হয়েছে, আর যা দেখানো যায় না বা না দেখায় পারছে সেটার পরিমাণ তো আর আসলে আমাদের দ্বারা জানাও সম্ভব না। এখন আমাকে এখানে আমি দুইটা প্রশ্ন, মানে এখানে দুইটা জিনিস সামনে আসে ইসমাইল ভাই, আপনি দেখবেন, হয় তুমি যখন সরকার পতন হয়েছে তারপর থেকে যতদিন তুমি হলফনামায় সাইন করছো, এই সময়টার মধ্যে তুমি এই 98 লাখ টাকা আয় করছো, অথবা তুমি যেটা করছো সেটা হচ্ছে বিগত 16 বছর, অর্থাৎ তুমি যখন টাকা পয়সা আয় করার অ্যাবিলিটি তোমার হয়েছে, তোমার তো আর বয়স বেশি না ভাই, তোমার তো শুক্র 8 দিন বয়স, তোমার তো বয়স খুব একটা বেশি না, তাহলে তুমি এই টাকা কিভাবে আয় করলা? এই হান্নান মাসুদ একবার বলতেছে যে আমাকে ঢাকা শহরে থাইকে খাইয়ে পড়াশোনা করার জন্য আমাকে সুযোগ দিয়েছে আমার এক ছাত্রের বাবা। আবার সে বলতেছে আমি মাসে 70-80 হাজার টাকা ইনকাম করতাম। সাংবাদিকদের প্রশ্নে যখন জর্জরিত হয়ে যায় তখন সে এর ইমিডিয়েট আগে কোন সাক্ষাৎকারে কি বলেছিল এটাও জানে না। এখন হয় আপনি স্বীকার করেন এটা যে আপনি এই বিগত 16 মাসে এই 98 লাখ টাকা ইনকাম করেছেন, অথবা এটা আওয়ামী লীগ সরকারের আমলে আপনার এই আয় করাটা সুযোগ ছিল। আবার যদি আপনি নাহিদ ইসলামের কথা ইয়েতে যদি যান, সে নাকি বছরে না মাসে বোধহয় 16 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র পরামর্শ দিয়ে। ওরে ভাই কোথায় কোথায় আছে? আমরা তো কর্পোরেট চাকরি করে আসছি, আমিও কোন কোন কোম্পানিতে 16 লাখ টাকা দিয়ে সদ্য পাস করা একটা ছেলে সে মানে এত টাকা ইনকাম করতে পারে। দিন শেষে কথা এটাই, সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলটা একেবারে দুধের দোয়া একটা সময় ছিল, বাংলাদেশে কেউ মানে কোনো অভাবে ছিল না, কারোর কোনো সমস্যা ছিল না। এই দাবি আমি নিয়ে এখানে আপনার এই ক্লেম আমি করব না। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে কিছু লোক খারাপ থাকে, কিছু লোক ভালো থাকে, কিন্তু আমার তো দেখে যাতে সর্বসাকুল্যে যেটা দেখে মনে হচ্ছে বেশিরভাগ মানুষই তো ভালো ছিল ভাই। আজকে যদি আপনি গ্রামে যান দেখবেন যে অনেক বৃদ্ধ মহিলারা বলে যে হাসিনা গেছে, তারা শেখ হাসিনাও বলে না, প্রধানমন্ত্রী বলে হাসিনা গেছে, আমাকে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেছে। আমি আর একটা মিনিট সময় নিব আপনার কাছ থেকে ইসমাইল ভাই। আমি যখন বাংলাদেশে 2023 সালে আমি যখন
23 সালের যখন হচ্ছে গিয়ে আপনার ধরেন 22 সালের ডিসেম্বর অথবা 23 সালের জানুয়ারির সময় ধান ক্ষেতের মাঠের পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, শীতকাল, ধান ক্ষেতের মধ্যে বসে 3-4 জন আলাপ করছে যে একজনেরকে নিয়ে অনেকটা ফান করার ছলে কথাগুলো বলছে এইভাবে যে তোর ঘরে যতগুলো মানুষ আছে 7টা মানুষই হাসিনা টাকা দেয়, তোর বউ প্রেগন্যান্ট সে পায় প্রেগন্যান্সি ভাতা, তোর বাপ লুলা সে পায় লুলার ভাতা, তোর মা হচ্ছে গিয়ে বৃদ্ধ সে পায় বৃদ্ধ ভাতা, মানে তোর মেয়ে স্কুলে পড়ে সে পায় হচ্ছে গিয়ে আপনার কি উপবৃত্তির টাকা। সেই মানুষগুলো আজকে এই যে মানুষগুলো আসলে কি করবে? এই যে সুবিধাভোগী, একদম ফার্স্ট হ্যান্ড সুবিধাভোগী মানুষগুলো, এই মানুষগুলো কি করবে? তারা ভোট দিতে যাবে কিনা, এবং এই মানুষগুলোর সাথে আওয়ামী লীগের যোগাযোগ হচ্ছে কিনা, বা এই মানুষগুলো আওয়ামী লীগ থেকে কোনো নির্দেশনা পাচ্ছে কিনা, সেটা আমাদের এখন জরুরি বিষয়। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের উচিত এই মানুষগুলোর সাথে যোগাযোগ করা। ওকে, ধন্যবাদ। তবে একটা কথা, এই যে সকল সুযোগ সুবিধা পেতে স্যারও নিশ্চয়ই বলবেন যে 10% লোক ভোট কেন্দ্রে যাবে কিনা, এটা একটা সন্দেহ করা হচ্ছে, কেউ যাবে কিনা। প্রথম কথা হচ্ছে ভোট না ভোটের বিষয়টা কেউ বুঝতেই পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে ভয় আতঙ্কের কারণে সবাই ভোট কেন্দ্রে যাবে কিনা। আর সাইফুল বাতেনের কথা অনুযায়ী আমি যেটা বলতে চাই, তার মানে এত অর্থবিত্তের মালিক এখন নির্বাচন করছে, অর্থবিত্তের মালিক যারা নির্বাচন করছে শুধু তারাই তো না, অনেক তো অর্থবিত্তশালী তার মানে আছে। তার মানে আওয়ামী লীগের সময় ভালো কাজ করেছে, ভালো ব্যবসা হয়েছে, সবাই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্য করেছে, অথবা গত 17 মাসে চুরি ডাকাতি লুটপাট করে অর্থবিত্তের মালিক হয়েছে। দুইটার একটা হয় আওয়ামী লীগের 16 বছরে কাজ করছে, আর অথবা এই 17 মাসে সবাই মানে যার মতো টাকা পয়সা ইনকাম করে ফেলছে। জি, পালানোটা ভাত আছে। দর্শক মন্ডলী, আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইরান ও বাংলাদেশের সেনাবাহিনী অদল বদল করা জরুরি, এটা উনিও বলছেন যে ইরানের সেনাবাহিনীর প্রধান হচ্ছে দেশের মানুষের পক্ষে আছে, আর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হচ্ছেন ডলারের পক্ষে আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। না 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 না, বয়স্ক ভাতা বন্ধ। জি, মৌলানা দায় কম কথা বলেন, সমস্যা নাই, যা বলেন তা কনসিস্টেন্ট হতে হবে। বেজি আর খাম্বার সেম সমস্যা, ওরা বলে আপোষহীন। জি, ধন্যবাদ আপনাকে। ইরানের কথাটা আসছে, সেনা প্রধানের বিচার চাই। জি টিটু স্যার, আপনার চ্যানেলে ভিডিও পাচ্ছি না কেন? গর্ভবতী ভাতা বন্ধ, আওয়ামী লীগ কেন? কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন জনগণ মেনে নেবে না? যে কথা সত্য, ইরান ও বাংলাদেশের সেনাবাহিনীর অদলবদল জরুরি। যা খাইয়া বাঁচি তাতেই ভোট দিব। হ্যাঁ, 17 বছর নৌকায় খাইয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, নৌকায় ভোট দিবে, কিন্তু নৌকা মার্কানায় ভোট বর্জনের কথা অনেকে বলছেন। ভাই, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়, কে দিবে নিরাপত্তা? এই 17 বছরে অতি সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা বৃষ্টি নির্যাতিত হয়েছে, তারা সকল সুবিধার বাইরে ছিল, তাদের ছেলেদের চাকরি দেওয়া হয়নি, খোঁজ নিয়ে দেখেন। জি, অনেক ধন্যবাদ। দর্শকের ক্ষোভ আক্ষেপ সবাই জানাচ্ছে, নো ভোট। জি, আপনি রুমি গোমেজ, আপনার কাছে আসবো। আপনি এই তরুণ প্রজন্মের কথাটা একটু বলেন। আমরা দেখি যে শাহবাগ অশ্লীল ভাষার জন্য উত্তপ্ত, শাহবাগ অশ্লীল ভাষার জন্মদানকারী একটা জায়গার নাম হয়ে গেছে। শাহবাগ না, হাদি চত্বর মানে হাদি সাহেবের যে ভাষা ছিল সেই ভাষাগুলোই শাহবাগ থেকে উচ্চারিত হচ্ছে। এই প্রসঙ্গে আপনার যদি কোনো বক্তব্য থাকে একটু প্লিজ। আসলে তরুণ প্রজন্মকে দোষ দিয়ে লাভ কি? মিলেনিয়ামের পদার্পণ করার সময় পিতামাতাগুলো, এই যে আমি গতকাল একটা ভিডিও দেখলাম যে একটা ছোট মেয়ে, মানে মেয়েটার বয়স আমার মনে হয় না 20 গিয়েছে। এই মেয়েটা কার বাচ্চা? মিলেনিয়ামদের বাচ্চা, তাই না? পিতামাতাদের বাচ্চা। দোষটা কার? দোষটা আসলে ভদ্রতা, শিষ্টাচারিতা, আদব কায়দা, এগুলো কি আমরা পিতামাতারা? আমি দেখেছি আমার মায়ের বয়সী একজন মহিলা, একজন ইয়াং মেয়ে দিচ্ছে, স্লোগান দিচ্ছে, হাদির একদম মার্কা মারা স্লোগান, আমার মায়ের বয়সী মহিলারা সেইটা রিপিট করে, আপনারা জানেন যে কি ওইটা রিপিট করে তারা বলছে, এবং তাদের সন্তানরাই তো এরকম করবে, এবং তাদের সন্তানরাই তো এই ভাষাগুলোকে, মানে শিষ্টাচারিতা, বহিরাগত ভাষা, এরা এটা মানে না। এরা যা চিন্তা করে
তাই তারা বলছে। এবং একটা কথা আমি বলতে চাই, সাইফুল বাতেন টিটুর ওই ইসের লেজ ধরে, এবং অনেকে প্রশ্ন করেছেন যে আর্মিদের কি অবস্থা, আর্মিরা কেন আসলে এখন কিছু করছে না। একটা কথা বলি, ওই ফখরুদ্দিন যখন এসছিল মনে আছে, ওই কারফিউ, ওই মিলিটারি কুপের কথা মনে আছে? -2 তো তখন থেকেই শুরু হয়েছে, রাইট? এটা আমাদের মনে আছে। এর আগে 4 জোটে ইলেকশন করেছিল কারা? কি জানি বলে, 4 জোট ইলেকশনে জামায়াত ইসলাম, তারপরে বিএনপি যাদের সাথে 4 জোট করেছে তারা ইলেকশনে জিতে এসছিল। শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে কোমরে দড়িয়ে দিয়ে আর্মি জেলখানায় ঢুকিয়েছে। হ্যাঁ, জামায়াত ইসলামের কিছু হয়েছিল? পরপর 4 বার দেশ দুর্নীতির হয়েছে, কি জানি বলে 1 নম্বরে এসেছে আন্তর্জাতিকে। কিন্তু জামায়াত ইসলাম কিন্তু ওই সময় নেতৃত্বে ছিল খালেদা জিয়ার সাথে, মানে বিএনপির সাথে। জামায়াত ইসলামের কাউকে কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়নি। আরে বাপরে, তো বড় কথা বলতেছে স্যার, খুব মেইন পয়েন্টে চলে আসছে। হ্যাঁ, তারপর জামায়াত ইসলামের কাউকে দড়ি দিয়ে বাঁধা হয়নি। জামায়াত ইসলামকে তখন থেকেই আমাদের আর্মি বিহাইন্ড থেকে সাপোর্ট দিয়ে আসছে। এই 17 বছরে এখন 19 জনের মধ্যে যদি 17 জন 100 কোটি টাকার মালিক কি করে হয়, কি করে হওয়া সম্ভব? জি জি স্যার, গুরুত্বপূর্ণ একটা ইস্যু তুলেছে রুমি গোমেজ, খুবই ভালো কথা। আমি তো এটা খেয়াল করিনি, জামাত যে ভিতরে ভিতরে বেঁচে যাচ্ছে সেই শুরু থেকেই। হ্যাঁ, আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, বিএনপির উপর হয়েছে, কিন্তু জামাত বাকি রয়ে গেছে। আমি এখন একটা খবর আবার একটু দেখাই, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছি। সেটা হচ্ছে এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি। ঘটনা সত্য। তার মানে এই যে ওই যে দুবাই না কাতারে কোথায় যে দেখাচ্ছিল ঘরের মধ্যে পোস্টাল প্রবাসীদের ভোট, সেটা কিন্তু পত্রিকায় এসে গেছে। স্যার, এই ব্যাপারে কিছু বলেন যে আসলে কি নির্বাচন, এই যে ম্যাট্রিকুলাস ডিজাইন বা একটা মানে জামাত, এখন জামাত নাকি বিএনপি এগিয়ে নাকি ডক্টর ইউনূস এগিয়ে, এখন তো দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেবের নেতৃত্বে জামাত অনেক এগিয়ে। আপনার এই বিষয়টা কিছু বলেন। এই ন্যাক্কারজনক ঘটনা, এই দৃষ্টান্ত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আর কখনো ছিল কিনা, প্লিজ। ধন্যবাদ। এই যে আমাদের আজকে আমি ব্যাপারে দেখে আসছি, আমাদের নজরুল ইসলাম খান যে বিএনপি মানে উনি কিন্তু অভিযোগটা করেছেন যে বিশেষ করে ইয়েমেনে, ইয়েমেন বোধ নাকি জানি না, ওখানে কাতারও আছে। তারপর উনি একটা ইয়েমেনের কথা উল্লেখ করছে, সেখানে ব্যালট পেপার গুলো একটা বিশেষ দলে, উনি নামটা বলেন নাই, উনি জামাতকে মিন করছে তাদের, তারা এগুলা নিয়ে ইয়া করছে কি, মানে আমি একটু পড়ে শোনাবো স্যার, আমি একটু পড়ে শোনাই। বাহরাইনে বাহরাইনে হ্যাঁ স্যার, আমি একটু পড়ে শোনাই 2 লাইন। এক বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছে, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইন। এই বাহরাইনের ঘটনা ওইটাই কিন্তু। আমি দেশটার নামটা কনফিউজ করতে না, থ্যাঙ্কস ইয়াকে, টিটুকে। তো এখন ওই বাহরাইনে এই ঘটনা ঘটছে, এবং ইহানে কিন্তু আমাদের কানাডাতেও কিন্তু এই ধরনের ঘটনা না আসলেও কিন্তু আমার কানে আসছে, এটা যেহেতু বলতে পারছি না, এখানেও কিন্তু এই ধরনের কাজ কিছুটা ধরনের হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, কিন্তু এটা প্রকাশ্যে আসছে। হ্যাঁ, প্রকাশ্যে একটা আসছে, অন্য জায়গায় হচ্ছে। আমাকে এখানেও কিন্তু একজন বলছে একটু আগে যে ফোন করে যে এগুলা ব্যালট এখানে হাত এইভাবে ইয়া করছেন, মানে চালাচালি করছে নাকি। তো এখন এইটা যে আমিও সেনাবাহিনীর কথা, আমাদের সেনাবাহিনী নিয়ে অনেকে বলতেছেন, তো সেনাবাহিনী নিয়ে কথা বলতে অনেকে না করে, কিন্তু না ভুলেও পারি না। আমি আমার পাকিস্তান আমল দেখলাম, বাংলাদেশ দেখলাম, আমার কানে একটা কথা আসছে, যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করছি। সেনাবাহিনী নাকি একটা ভিডিও ছাড়ছে যে ইলেকশনে ভোটার আনার জন্য এবং ওই গণভোটের পক্ষে তো সরকারও কাজ করছে, কিন্তু সেনাবাহিনীকে আমি বললাম আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই পাকিস্তান বাংলাদেশ প্রিয়টা অন্তত এই জন্য যে সেনাবাহিনী ভোট নিয়ে ধরনের কোনো প্রচার করছে। যদি এটি সত্য হয়ে থাকে, যেহেতু কথাটা আমাকে বলছেন একজনে, সত্য হতে বাংলাদেশ থেকে বলছেন একজন দায়িত্বশীল লোক, এটি একটি ন্যাক্কারজনক কথা, কলঙ্কজনক কথা। আমাদের সেনাবাহিনী কোথায় চলে গেছে? এবং এই যে ব্যালট পেপার বিদেশে এইভাবে গণাগণি করতেছে বিদেশের মাটিতে, তাহলে দেশে যে কত গণাগণি হচ্ছে। তো এই জন্য আমি একটু আগে বলছিলাম না
তো এই ভোট তো একটা প্রহসন, ভোট তো হইল কি না হইল কি এটা নিয়ে তো আমাদের কোনো ধরনের কোনো আমি এটা নিয়ে আলোচনারই কম করা দরকার। কারণ ভোটের যারা হিসাব করে সব ঠিক করে রাখছে কোথায় কি হবে, কে শিক্ষামন্ত্রী হবে, ইউনূস সাহেব তো বলেই দিচ্ছে একজন শিক্ষামন্ত্রী হবে, আমরা হয়তো অপেক্ষা আছি ঘোষণার জন্য। এগুলা আমাদের মূল কথা হইলো, আমরা যেখানে কথা বলি, আমি সবসময় একটা কথা বলি, আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে আমি এই চ্যানেলগুলাতে কথা বলি, প্রথম 1 নাম্বার যে আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের 72 সংবিধান বাংলাদেশে আজকে বুলন্তিত এবং গণভোট করা হচ্ছে 72 সংবিধান, বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু, এগুলাকে ধ্বংস করার জন্য গণভোটের আয়োজন করছে। এটা একটা মেটিকুলাস রিজনের অংশ। এরপরে দ্বিতীয় কথা, এগুলা ঠিক করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একেবারে এই ব্যাপারে কোনো আপোষ নেই। আগে মুক্তিযুদ্ধ ফিরতে হবে বাংলাদেশে, 71 ফিরতে হবে, বঙ্গবন্ধু ফিরতে হবে, 72 সংবিধান ফিরতে হবে। এরপরে নির্বাচন হবে, কে ক্ষমতায় যাবে সেটা জনগণ ঠিক করবে, সেটা জনগণের ভোটে থাকবে। এবং আমি আরেকটা জিনিস চাই, বাংলাদেশের জনগণকে বলবো, যারা বাংলাদেশে রাজনীতি করবে, এটা বিএনপি হোক অন্য কেউ হোক, আপনাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা মুক্তিযুদ্ধ, 71, জাতির জনক বঙ্গবন্ধু, 72 সংবিধানকে আপনারা ওন করেন। আপনাদের দ্বিচারিতা এখন করলাম, সকালে করলাম, বিকালে নাই, এটি দয়া করে বন্ধ করুন। এবং এই ব্যাপারে আমি জনগণকে আহ্বান জানাবো, এই জায়গাটায় দল যা করুক, জনগণ, বাংলাদেশের জনগণ, আপনারা এই জায়গা ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রহসনের নির্বাচনে, এইটা যেখানে ভোট হয়ে গেছে, ভোটের হিসাব তারা সবকিছু ফাইনালাইজ করে ফেলছে, দেশে বিদেশে তারা গণাগুনি করছে, সেটার আপনারা দয়া করে জনগণ, আপনারা এটার অংশীদার হবেন না। এটি আমাদের অনুরোধ আপনাদের প্রতি। জি জি, অনেক চমৎকার বলেছেন। হ্যাঁ, ভোটের গণাগণি অলরেডি শুরু হয়ে গেছে দেশে বিদেশে। এখন একটা আমাদের চোখে পড়েছে, ওখানে যে ভিডিও করছে তাকে হুমকি দেওয়া হয়েছে, এটা পত্রিকায়ও এসছে, তাকে হুমকি দেওয়া হয়েছে। তার মানে স্যারও যে আশঙ্কা প্রকাশ করলেন, কানাডা সহ, বাহরাইন সহ, মিডল ইস্ট সহ যেখানে বাংলাদেশের মানুষ আছে, সেখানেই কিন্তু এই ব্যালট পেপার বা এগুলো পৌঁছে গেছে, বা বাংলাদেশের ভিতরেও অনেক জায়গায় হচ্ছে, যেগুলো আমাদের চোখে পড়ছে না। আচ্ছা, এখন হা ভোট এবং না ভোটের কথা বলা হয়েছে, বিএনপিও নির্বাচন করছে। হা যদি জয়যুক্ত হয় তাহলে তো বিএনপিও থাকে না। বিএনপির ওই কর্মী কালকে যে কথাটা বলেছে যে আমরা নার পক্ষে ভোট দেব, হার পক্ষে আবার নজরুল ইসলাম খান বলছেন আমরা হার পক্ষে ভোট দিলে বিএনপি থাকে কিনা। জি, সাইফুল বাতেন টিটু। এখানে সবচেয়ে মজার বিষয় হয় কি, মানে আমি সবসময় যে কথাটি বলার আগে যে কথাটি বলি, সেটি হচ্ছে গিয়ে আমাদের নির্বাচন যারা করে, যারা রাজনীতি করে, যারা বিদেশে বসে উস্কানি দেয়, আমি কারোর আলাদা করে নাম নিতে চাই না, এদের মূলধন কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মানুষের অশিক্ষা। আমাদের দেশের মানুষের যে অশিক্ষাটা, এই অশিক্ষাটা হচ্ছে এই মানুষগুলোর হচ্ছে গিয়ে মানে পুঁজিপাটটা। তো এই যে হা ভোট এবং না ভোট, এখানে কি কি লেখা আছে, এটা কিন্তু যে ব্যক্তি বিএনপির বলেছে যে এই নির্বাচন দিলে কি বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না বা কি কি থাকবে না, সেও যেমন পড়েনি, তেমনি যে বলছে যে না আমরা হা ভোটের পক্ষে ভোট দিব, সেও কিন্তু এটি কিন্তু পড়েনি। প্রথম কথা হচ্ছে এটা। পড়লেও এটা যে এমন, আমি পড়েছি, পড়ে যে কি মন্তব্য করব, কি সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্তে কেউ আসতে পারবে না। এবং ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মতো অপরিপক্ক, অশালীন বলছি না, মানে মিনিংলেস একটা বিষয়, মিনিংলেস। জি প্লিজ। এক্স্যাক্টলি। তো আসলে আপনি যেটা মূল যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে দেশকে ঘিরে অত্যন্ত খুব ভয়াবহ একটি ষড়যন্ত্র চলছে, খুব মারাত্মক একটি ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্র তত্ত্বকে বাস্তবায়ন করার জন্য নানান লোক নানান ধরনের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আপনি যদি সেই আসমানে উড়ে উড়ে যে বেড়ায় আমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে এনে দিল, তারপরে আপনি দেখেন, ঠিক এর পরে আপনি দেখবেন যে প্রচুর বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে দেখবেন যে একটা খুব, কেন যেন আপনার যদি একটু একটার সাথে আরেকটা ডটগুলো মেলান, তাহলে দেখবেন যে কিছু একটা মিলে যাচ্ছে, এবং যার পরিণতি গিয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে দেশ পুরোপুরি বঙ্গোপসাগরে ভাসায় দিতেছে। এটা ছাড়া আপনি আর কিছু দেখতে পাবেন না। এই যে গণভোট, এই গণভোট করতে কি, এই গণভোটটা কি আকাশ থেকে উড়ে আসবে? এটা কোনো টাকা লাগবে না।
এই যে ব্যালট পেপার ছাপানো, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার দেওয়া, অমুক তমুক, এদিকে মাগনা আসে, এই টাকা কোত্থেকে আসতেছে? দেশের মানুষ, আপনি বিশ্বাস করবেন না ইসমাইল ভাই, দেশের মানুষ খেতে পারছে না। এবং এই যারা খেতে পারছে না, আমাদের মধ্যে, দেশের মধ্যে হয় কি, আমাদের দেশের যে অর্থনৈতিক ভেদ বা ভাগ, এগুলো নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত, এটা কিন্তু নয়, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরকম অনেকগুলো ভাগ আছে। এই বৃত্তের মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রত্যেকটা লেয়ার থেকে আপনার হচ্ছে গিয়ে ব্যবসা করার, ধান্দা করার প্রত্যেকটা জায়গা থেকে সুযোগ আছে, এবং সেই সুযোগগুলোই হচ্ছে গিয়ে আপনার সেই ইনুস। ইনুস হচ্ছে গিয়ে, আপনি যদি আবু ইসাকের যোগ গল্পটা পড়েন, তাহলে কিন্তু আপনি ইনুসের সাথে কিন্তু মিল খুঁজে পাবেন। হ্যাঁ, মানে এটা আমি যোগ গল্প বলছি, এটা যদিও মহাপতঙ্গের ইয়া থেকে আপনার মানে একটা অংশ, তো এটা একটা আলাদা করে একটা ছোট গল্প ছিল। ও কিন্তু একদম সাক্ষাৎ একটা যোগ, এবং এই যোগ দেখবেন যে এমন এমন কায়দায় পরতে সে এমন ব্যবস্থা করে রাখছে যে আপনি যদি গ্রাফটা দেখেন তাহলে এরকম হুরুট করে নেমে গেছে। মানে ওইটা আর যে কোনো জায়গা থেকে একটু উঠবে, মানুষের জীবনযাত্রার মান বলেন, সেটা আমরা যদি আরো একেবারে ছোট জায়গা থেকে ধরি, একেবারে প্রথম, মানে বাংলাদেশের এই মুহূর্তে যারা শিশু রয়েছে, সেই শিশুরা গত বছর কিন্তু একদম পুরো বছরটা একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তারা কিন্তু বই ছাড়া কাটিয়েছে। এটা নিশ্চয়ই আপনারা উভয়ে, মানে আপনারা তিনজনই এই ঘটনাটি জানেন। এখনো কিন্তু আজ পর্যন্ত, আমি গতকালকে নিউজে দেখেছি 3 কোটি বই, আমি বলছি না 3 কোটি স্টুডেন্ট, মানে 3 কোটি পিস বই এখনো দেয়া বাকি। মানে এটা কবে দিতে পারবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। তো এটা হচ্ছে গিয়ে আপনার চারা গাছ থেকে যদি যখন হচ্ছে গিয়ে পোকায় খাওয়া শুরু করে, ওই গাছ কোনোদিন বৃদ্ধি পাবে না। তারপরে আসেন যদি এই যে আকাশে উড়িয়ে বেড়াইলো, আমরা কি শুনলাম 1.5 কোটি টাকা খরচ করে এই কি সমাবেশ নাকি কি করলো, মানে ইউনূস নাকি পার্সোনালি তাকে কল করে আসছে যে তুমি আসো, আমরা দেশকে মানে ইয়া করে দেব, মানে পুরো মঙ্গল গ্রহে নিয়ে যাই। এবং সেই দেশ, মানে এত কি পরিমাণ বেকারত্ব আপনি চিন্তা করতে পারবেন না। মানে আমি নাম বলছি না, নাম বলা যাবে না, খুব ভালো ভালো ফ্যামিলির ছেলে পেলে যারা এক সময় কর্পোরেট চাকরি করতো, গার্মেন্টস, যাদের 1-1.5 লাখ টাকা বেতন ছিল, সেই সমস্ত ছেলে পেলে আজকে তাদের যে গাড়ি ছিল ওই সময়, তাদের যে মোটরসাইকেল ছিল, সেইগুলোকে পুঁজি করে তারা এখন ছিনতাই করছে। আপনি বিশ্বাস করেন এটা? শোনেন ইসমাইল ভাই, আমি একটা মানুষ, আমি একদম ভেরি মাচ সিঙ্গেল, মানে আমি ইউরোপে থাকি, আমার বউ নাই, বাচ্চা নাই, আমি কিন্তু নানাভাবে কিন্তু এখানে সার্ভাইভ করতে পারবো। কিন্তু একটা জিনিস জানা রাখেন, যার একটা বাচ্চা আছে, যখন আমি নিজে না খাইয়ে থাকতে পারবো, কিন্তু আমার বাচ্চা না খাইয়ে থাকতেছে, এই জিনিস কিন্তু কোনো বাবা মা পৃথিবীতে মানে না। আমি না খাইয়ে থাকতে পারবো, আমার বউ যে না খাইয়ে থাকবে, এটা কিন্তু কেউ মানতে পারে না। যার ফলে আজকে অনেক কর্পোরেট চাকরিজীবী তাদের যে অফিসে যাওয়ার জন্য যে বাইকটা ছিল, সেই বাইকটা দিয়ে তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছিনতাই করছে। আপনি জানেন দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে ইউনূস। এবং ও যে বলতেছে, মানে একটা মানুষ যে অর্থনীতি সম্পর্কে কতখানি মূর্খ হলে ইসমাইল ভাই এই ধরনের কথা বলতে পারে যে প্রত্যেকে উদ্যোক্তা হবে। মানে তার কথাটা কিরকম জানেন? তার কথাটা হচ্ছে গিয়ে স্রেফ, আপনি যদি দেখেন তাহলে এই যে ডেস্টিনি ছিল না, ডেস্টিনির যে বক্তব্যটা ছিল যে প্রত্যেকে নাকি বিমান কিনবে, প্রত্যেকের নাকি রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ গাড়ি থাকবে, মানে এইটা কতখানি অসম্ভব, এটা কতখানি অযৌক্তিক একটা কথা। ছাত্ররা চাকরি করে কি করবে? তাইলে ভাই তুমি তোমার গ্রামীণ ব্যাংক যে করেছো বা গ্রামীণ ফোন যে করেছো, তাহলে সবাইকে, যারা কর্মচারী আছে, যারা কর্মকর্তা, তুমি ইয়া করে দাও, ওখানে ভাগ লিখে দাও। তা তো দিচ্ছ না। ওখানে তো কোনো, ওইখানের যে গ্রামীণ ফোনের যে সিও, এখন সিও কে আমি জানি, আগে বোধহয় সিও ছিলেন ওডভার হেরজেদাল, তাকে মালিক করে দাও। মানে যারা যারা উদ্যোক্তা বানাই দাও, উদ্যোক্তা বানাইয়া তুমি মালিক করো, মানে কোম্পানির ভাগ লিখে দাও। এই হারামজাদা, এটা হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে, যে আপনি বললেন না যে মুখ ফুটে কথা বের হয়ে যায়, ওই যে ক্লিনটন ফাউন্ডেশনে সে যে বক্তব্যটা দিয়েছিল, আপনি বিশ্বাস করেন ভাই, আমি গ্রামের পোলা, আমরা দেখছি যে যখন বাড়ির ঠিয়েল্লারে যখন কাজ দেওয়া হয়, সন্ধ্যার সময় সে আইসা মালিকের কাছে বুঝাই দেয় যে এই কাজ ছিল, অমুক জায়গায় খেতে পানি দিতে বলছিলেন, সেই পানি দিছি, অমুক ক্ষেতের বন বাঁচতে বলছিলেন, সেই বনগুলো বাঁচছি। ও ঠিক ওইভাবে গিয়ে ক্লিনটনের সামনে সন্ধ্যার সময় গিয়ে কাজের
ফিরিস্তি দিছে যে হ্যাঁ হ্যাঁ এটা এটা করছি। এই যে মেটিকুলাস ডিজাইন এই কথাটা কিন্তু তার কোনো না কোনো ভাবে মুখ ফসকে বেরিয়ে গেছে। এটা আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন আমি জানি না, মুখ ফসকে তার মুখ থেকে এই কথাটি বেরিয়ে গেছে। ওকে 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 ওকে, ধন্যবাদ। হ্যাঁ, দেশের মানুষ এখন ওই যে ধন্যবাদ ধন্যবাদ, দেশের মানুষ গ্যাস নিয়ে নানান সমস্যা আছে স্যার, আপনার কাছে এটা নিয়ে আসবো। গ্যাস নিয়ে নানান সমস্যা, দুঃখে আছে, কষ্টে আছে, এবং গ্যাস নিয়ে নানান চক্রান্ত। পিটার হাস বাংলাদেশে গ্যাসের ব্যবসা করা এলএনজি একজন ওয়াকারুজ্জামান মানে নেই বলে ইরানের আয়াতুল্লাহ খোমেনি আজও তার নিজ দেশে নিরাপদ। হ্যাঁ ঠিক আছে, অনেক কথা বলছেন মৌলানা দায়, যে সামনে নির্বাচনে কে ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, প্লিজ একটু জানাবেন। না, এখন কোনো সুযোগ নেই কেউ আসার, যিনি আছেন ইনিই থাকতে চান। অনিনকিলাব মঞ্চের মজুর শব্দ এখন চলছে সিন্ডিকেট চলছে ভাই, এখন চলছে। আচ্ছা, সিন্ডিকেট এখন থাকে কিভাবে? সিন্ডিকেট এখন কারা? সিন্ডিকেট এখন কিভাবে থাকে? এরদোয়ান নিজেই মোসাদের দালাল, কিসের MI6? জি, ইনকিলাব মঞ্চের এরদোগান এখন জ্বালা, নৌকা ছাড়া ভোট দিতে যাবেন না। জি, যাব না। না মানে বাংলাদেশ হ্যাঁ মানে পাকিস্তান, না মানে বাংলাদেশ হ্যাঁ মানে পাকিস্তান। জি, কথা সত্য। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে রুমি গোমেজ, আপনার কাছে আসি। দর্শকের মন্তব্য আপনি শুনতে পাচ্ছেন, আপনি ওখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, যেটি হচ্ছে যে জামাত ইসলাম সবসময় নিরাপদে আছে, ভালো আছে। বিগত সময় আওয়ামী লীগ বিএনপির উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছিল, সেই ক্ষেত্রে আপনার কাছে আর কোনো ফাইন্ডিংস আছে কিনা যে হ্যাঁ এই ক্ষেত্রে স্পেসিফিকলি বলা যায় কিনা? এই যে গ্যাস সিলিন্ডারের ব্যাপারে গেড়া কলে ফেলে বিপুল টাকা হাতিয়ে নিল একটা চক্র, স্যার এই বিষয়টা আপনার কাছে আসবো আমাদের সমাপ্তি ভাষণ। রুমি গোমেজ, আপনার কথার মাধ্যমে যাতে আপনার বক্তব্য শেষ হয়। জি প্লিজ, আপনার এটাই শেষ। জি না, এটা আসলে উদ্যোক্তা, মানে মেটিকুলাস ডিজাইনটার আমি একটা প্যাটার্ন বলি। আমি যে আচ্ছা, আমি ফাঁকে আরেকটা আমার ক্ষোভটা আমি বলে ফেলি। একটা লোক 17 মাস 40-50 বছর যাবত বলছে, 17 মাস যাবত প্রত্যেকটা বক্তব্যে উদ্যোক্তা তৈরি চাকরির বিরুদ্ধে। আরে ভাই, এটা কি কথা স্যার? এটা কিভাবে সম্ভব? একটা লোকের মধ্যে কোনো পরিবর্তন হয় না? কথাবার্তার একটা পরিবর্তন থাকতে হয়। শূন্য হলে এই লোকটাকে নাকি তার যে নোবেল প্রাইজ পাইছে তার সাথে তো অর্থনীতি জড়িত ছিল। সে কতখানি অর্থনীতি সম্পর্কে কতখানি মূর্খ হলে এই কথা বলতে পারে? একটা দেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মূর্খ না। মেটিকুলাস প্ল্যানটা তার বুঝতে হবে, মানে বিহাইন্ড দি কার্পেট তার যে দেশের মানুষকে কতখানি মূর্খ ভাবলে, সরি হ্যাঁ সে সেটা ভাবে। এবং মেটিকুলাস প্ল্যানটা কি? বিএনপি কে মাঠে ছেড়ে দিল, মানে বিএনপি ছিনতাই, রাজাকার ও মানে রাহাজানি, লুটপাট সব করলো, এবং সমস্ত বড় বড় পদে হচ্ছে একদম সমস্ত জামায়াত ইসলামরা বসে গেল। তারা কিন্তু প্রকাশ্যে দুর্নীতি করে নাই। জামায়াত ইসলাম কিভাবে আসে? ঠিক আছে, জামায়াত ইসলাম দেখবেন আর কয়েকদিন পরে এই অমুক বিএনপি নেতা অমুক এলাকা দখল করেছে, এগুলো সমস্ত প্রচ্ছদ গুলো তুলে ধরবে যে বিএনপি কতটা নোংরামি করেছে এই 17 বছরে। দ্যাট ইজ এ ওয়ান ম্যাটিকুলাস 17 মাসে উদ্যোক্তা। হ্যাঁ, এই 17 মাসে এবং মানে বিএনপি কে পচাইছে গোড়া থেকে, উপরে জল দিয়েছে এবং গোড়া কাটছে। আমাদের বাঙালিরা বলি না, উপরে নিচে গোড়া কাটা আর উপরে জল দেওয়া, একদম সেই কাজটা বিএনপির ক্ষেত্রে এই কি জানি বলে আমাদের ডক্টর ইউনূস এই কাজটা করতে দিছে, এবং মবকে সে প্রেসার গ্রুপ বলে এইভাবে সাপোর্ট দিয়েছে যাতে বিএনপির একটা প্রতিচ্ছবি খুব নোংরা হয় জনগণের কাছে। দেখবেন রিকশাওয়ালারাও বলে এখন যে বিএনপি কে কি দিব, বিএনপিরা আমার কাছ থেকে আগে আওয়ামী লীগ চাইতো 10 টাকা কি জানি বলে চান্দা, বিএনপি এখন চাই 50 টাকা, এবং 10 জন 15 জন চাই 50 টাকা। যখন একটা রুট লেভেলের মানুষ এই কথাটা বলে, তখন মানে পুরো জনগণই এই কথা বলে। তার মানে বিএনপি কে পুরো জনগণ একদম লুটপাটের রাজা হিসেবে ভালোভাবে আখ্যায়িত করে দিয়েছে। এবং উদ্যোক্তার কথা বলছেন, টিটো তো বললো যে কিছুই বোঝে না। কিসের কিছু বোঝে না? গার্মেন্টস গুলো বন্ধ করে দিয়েছে। মেয়ে সবজির দামের চেয়ে একটা মেয়ের দেহর দাম কম বাংলাদেশে। সবজির কিলোর দামের চেয়ে মেয়ের দেহ বিক্রি করে খাচ্ছে, তার দাম কম। এটা হচ্ছে মানে একটা মেয়ে তার দেহ
ইঞ্জিন মনে করে উদ্যোক্তা হবে, সেটাই তো চাই ডক্টর ইউনূস। উদ্যোক্তা, চাকরি করবে না, গার্মেন্টসের চাকরি করা বাদ দিয়ে এখন নিজের দেহটাকে পুঁজি মনে করে উদ্যোক্তা হিসেবে জনগণের সামনে আসবে। এই যে এখন গ্যাসের চুলা না করে সবাই উদ্যোক্তা হও, অনেক ভালো ভালো একটা করেছে তো। ওই যে বনমন্ত্রী না, আমাদের ইসের মন্ত্রী কি জানি বলে, এনভায়রনমেন্ট মন্ত্রী, ওই যে মহিলাটা, মানে এই মহিলাকে দেখলে আমার এমন আপনারা গ্যাস বাদ দিয়ে মাটির চুলায় রান্না করা শেখেন। রান্না করা শেখাটাও তো উদ্যোক্তা। এখন নতুন মাটির চুলায় রান্না করে, যে ইসের 300 ফিটে হাঁসের অনেক হাঁস খেতে চায় না, যদি ইসে হাঁস না পেয়ে ওই কি জানি বলে, ওইটারে কি বলে, ওয়েস্টার্নে হাঁস না পেয়ে 300 ফিটে যায়। এখন তাদের এই কোটিপতিদের জন্য মাটির চুলায় সমস্ত মেয়েরা যারা দেহ ব্যবসা করতে পারবে না, তারা সমস্ত মেয়েরা মাটির চুলা আবার বানানো শুরু করে, গ্যাস বন্ধ, কাঠখড়ি করো কি জানি বলে দিয়ে হাঁস রান্না করো, আর এদের কি জানি বলে ভোগের পণ্য হিসেবে, মানে এদের ভোগ তুমি তৈরি করো। এরা হচ্ছে উদ্যোক্তা, এইগুলো হচ্ছে উদ্যোক্তা, মেটিকুলাস প্ল্যান। ইসমাইল ভাই, ওকে, অনেক ধন্যবাদ। সাইফুল বাতেন টিটো, আপনি 1 মিনিট বলবেন, এরপর আমরা ক্লোজিং বক্তব্য, কিন্তু আমরা স্যারের কাছে চলে যাব। সমাপনী বক্তব্য পুরোটা স্যার দিবেন, কিভাবে দেবেন সবকিছু মিলিয়ে স্যার একটা বক্তব্য চিন্তা করে দিবেন, আশা করছি ফ্রুটফুল একটা কিছু। ইউনূস সাহেবের যে মেটিকুলাস ডিজাইন, উদ্যোক্তা, চাকরির প্রতি বিদ্বেষ, চাকরি যারা করে তাদের প্রতি তার যে বিদ্বেষ, এবং এইভাবে কি একটা পৃথিবী চলতে পারে কিনা, উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে, শিল্পপতি হবে, চাকরিজীবী হবে, এটাই তো সৌন্দর্য সমাজের। সেগুলাকে তিনি কিভাবে, এই যে শিক্ষাক্ষেত্রে এত নৈরাজ্য, একটা কথা ওনার পবিত্র মুখ দিয়ে বের হয়নি। উনি নাকি শিক্ষক ছিলেন, শিক্ষক কিভাবে ছিলেন, কিভাবে হয়েছেন, কি পড়িয়েছেন, উনি শিক্ষক হলেন কিভাবে, উনি চাকরি করলেন কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উনি চাকরি করলেন কিভাবে, এটা চাকরি না। উনি চাকরি করেছেন কেন? ওনার শুরুটা তো চাকরি দিয়ে। উনি আজকে চাকরির বিরুদ্ধে, যারা চাকরি করে এরা কোথায় যাবে? যার উদ্যোক্তা হওয়ার ক্যাপাসিটি, উদ্যোক্তা সবাই হলে চাকরি করবে কে? চাকরি সবাই করলে উদ্যোক্তা হবে কে? শিল্পপতি হবে কে? ব্যবসায়ী হবে কে? সমতার কথা বলে না কেন? সমাজের সৌন্দর্যের কথা বলে না কেন? সব মানুষ এক একজন এক একটা করবে, এটাই বিউটি। সেই কথাটা ওনার পবিত্র মুখ দিয়ে বের হয় না কেন? ওনার কথা একটাই, উদ্যোক্তা হই। উদ্যোক্তা হয়ে মানুষ দাস হয়ে জন্মায় না। মানুষ কেউ তো দাস হয়ে জন্মায় না। আপনি তো সবাই ধ্বংস করে দিচ্ছেন, আপনি তো সবাই শৃঙ্খলিত করে ফেলছেন। তো কিভাবে সম্ভব? একটা লোক এইভাবে বেফাস কথা বলে যাচ্ছে সারা বাংলাদেশে সবসময়, একই কথা 17 মাস যাবত বলছে। যে সাইফুল বাতেন টিটো 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে শেষ করবেন ক্লোজিং বক্তব্য, এরপরে স্যারের কাছে আসছি। ধন্যবাদ। ক্লোজিং বক্তব্য আমার একটাই, সেটি হচ্ছে দেশের সাধারণ মানুষ সবাই বুঝে গেছে যে আসলে দেশকে ঘিরে একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্রের শেষ দুটো যে আমি কি বলবো, যে শেষ দুটো আঘাত বা শেষ দুটো পয়েন্ট, একটি হচ্ছে সো কল্ড এই গণভোট, বা আর এর পরবর্তীতে যে নির্বাচন যেটাকে আয়োজন করা হয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের জন্মদাতা যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে বাদ দিয়ে যে নির্বাচনের ষড়যন্ত্র করছে, এটিকে যে কোনো ভাবে হোক এইটিকে বন্ধ করতে হবে। দরকার হলে বানচাল করে দিতে হবে, তার জন্য একেবারে আপনার নন স্টপ দরকার হলে আন্দোলন করতে হবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক ওয়েতে, দেশের সম্পদ ধ্বংস না করে। এবং এর বাইরে আমি আসলে কোনোভাবে কোনো পথ দেখি না। এই নির্বাচনকে বানচাল করতে হবে এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে যদি একটি নির্বাচন যত দ্রুত ডক্টর ইউনূস দেবে, ডক্টর ইউনূসের পদত্যাগের পরবর্তী কথা আমি বলছি, সে ততই হচ্ছে গিয়ে মানে এইভাবেই হচ্ছে গিয়ে দেশ মুক্তি পেতে পারে। আমি ব্যক্তিগতভাবে একজন আওয়ামী লীগ সমর্থক। আমি এমন না যে আমি, আমার এই কথার মানে হচ্ছে যে কোনো ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আমি দেখতে চাই। নো, আমি এই কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন, এবং যেটি অংশগ্রহণমূলক নির্বাচন, এরকম একটি নির্বাচনের আয়োজন করতে হবে, এবং যত দ্রুত সম্ভব, অর্থাৎ আজকে হলে আজকে, আগামীকালকে হলে আগামীকালকে ইউনূসের পদত্যাগ করতে হবে। এটা যদি সে না করে এবং যে পদ্ধতিতে সে আগাচ্ছে, এতে আমার কাছে ভবিষ্যতে দেশকে, আমার কাছে মনে হচ্ছে দেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে এবং দেশ হবে একটি শ্মশান।
দেশকে যদি শ্মশান বানাতে, জি। যে সোনার বাংলা শ্মশান কেন, সেই সোনার বাংলাকে যদি আমরা পুনরায় শ্মশান করতে না চাই, তাহলে এই দিকেই একমাত্র পথ, এবং তার জন্য সমস্ত মানুষকে আমি একত্রিত হয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জি। সবাইকে, ধন্যবাদ দর্শকদের। ওকে 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 প্রিয় দর্শক, আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের এই স্যারের এখন বক্তব্য আমরা শুনবো। সেটা হচ্ছে, স্যার, এই যে ক্ষোভ দুঃখ মানুষের যন্ত্রণায়, যে ভোট, কেউ বলছে নো ভোট, নো ভোট, নো 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 ভোট মানে হচ্ছে দেশের প্রায় 6 কোটি জনগণ। নো ভোট শুধু নৌকা না, মানুষ, সাধারণ মানুষ তো যারা ভোট দিতে পারবে না, ভোট কেন্দ্রে যাবে না, এটা তো একটা বিরাট অংশ। সো তাদেরকে বঞ্চিত রেখে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সারা পৃথিবী বলছে সেখানে আমাদের একটা লোকের কথায় সবকিছু হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনি আমাদের কি করণীয়, কি করা উচিত, আপনি একটু প্লিজ বলবেন। ধন্যবাদ। আমি এটা বলার সাথে সাথে একটু বলি যে আমাদের যে নজরুল ইসলাম খান আবার আসছে, বিএনপির যে নির্বাচন পরিচালনা চেয়ারম্যান, উনার আজকে 2টা বক্তব্য আমি এখানে সবার সামনে জানাই। উনি বলছেন, এটা দর্শকরা জানতে চাচ্ছে, যে দাঁড়িপাল্লার নাম এবং উপরে ব্যালট পেপারের উপরে দেওয়া হয়েছে। এটা তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যায় বলে আসছে নজরুল ইসলাম খানের নেতৃত্বে। নির্বাচন কমিশনার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন নাই। তারা বলছে এটা হয়ে গেছে এমনি সেমনি। আরেকটা খবর কিন্তু নজরুল ইসলাম সাহেব আরেকটা বলছে, যে একটা বিশেষ, উনি নাম বলেন নাই, একটা বিশেষ দল ভোটারদের বিকাশ নাম্বার কালেকশন করছে। তো এইটাও নজরুল ইসলাম খান সাহেব বললেন যে এটা তো এর অর্থ হলো, এই যে বাহারাইনে ব্যালট পেপার গণতেছে, আর কত জায়গা যে ব্যালট পেপার গণা শুরু হয়েছে আল্লাহ জানে। আর এইভাবে যে ওনারা নিজেরাই যে সমস্ত যেগুলা করতেছে, পেপারে আসতেছে, আমরা দেখতেছি যে নজরুল ইসলাম খান বলতেছেন, আর অনেকে আবার পেপারে আসে না, গোপনে কত কিছু হচ্ছে। এর অর্থ হলো এটি একটি প্রহসনের নির্বাচন। এই নির্বাচনের কোনো যৌক্তিকতা নাই। এই নির্বাচনটি বন্ধ করা উচিত, অবিলম্বে বন্ধ করা উচিত। এবং অবিলম্বিত করে আমি ওই সাথে, আমাদের সহ আলোকের সাথে আমি একমত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে ক্ষমতা হস্তান্তর করা উচিত, এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে সমস্ত দল নিয়ে একটা ইলেকশন হলে কিন্তু বাংলাদেশের মানুষের মানে মুক্তি, বা বাংলাদেশের জনগণের আপামর জনগণের আসবে। এবং এইভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য যে কাজটা আমাদের দরকার এখন হলো, আমাদের সবাই যারা আমরা দেশের যত জনগণ আছে, আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত রাজনৈতিক দল এবং নতুন প্রজন্ম সহ, আমি সবাইকে বলবো, ইউনূস সাহেব দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে, এটি আমাদের দেশের জন্য অত্যন্ত একটি ক্ষতিকার, এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সহ দেশের অর্থনীতি একটি ধ্বংসের পথে কিন্তু আছে। এটি আমি বলছিলাম, আরো জঙ্গলের দিকে যাচ্ছে, আছে জঙ্গলে আরো দিকে যাচ্ছে। সেখান থেকে উদ্ধার হইতে হইলে আপনাদেরকে সোচ্চার হইতে হবে, দেশবাসীকে সোচ্চার হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এই ঐক্যবদ্ধ ভাবে আমরা এটার মোকাবিলা করব, এবং বাংলাদেশের সব জনগণের, সমস্ত পার্টি, সমস্ত জনগণের অংশগ্রহণে একটি নির্বাচনী হলো এই দেশকে এই সমূহ বিপত্তিকা উদ্ধার করতে পারে। এর কোনো বিকল্প আপাতত দেখা যাচ্ছে না। এইটি হলো আমার দেশবাসীর প্রতি আমার এবং আমাদের সবার বিশেষ অনুরোধ। সবাই ভালো থাকুন। আমাদের ইনশাল্লাহ, আমি আবার বলি, আমি বিশ্বাস করি, আমি আমার এই বয়সে অনেক কিছু দেখার, মুক্তিযুদ্ধ দেখার, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি জানি মুক্তিযুদ্ধ ৭১ বিলীন হওয়ার না। জাতির জনক বঙ্গবন্ধু ২৪ বছর সংগ্রাম করে একটা দেশকে স্বাধীনতা এনেছেন, এটি বিলীন হওয়ার না। জয় বাংলা বিলীন হওয়ার না। এই জয় বাংলা দিয়ে মুক্তিযোদ্ধারা আমরা যুদ্ধ করেছি। ইনশাল্লাহ জয় বাংলার জয় হবে। এই দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে, এটি আমাদের প্রত্যাশা। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটি আমাদের স্বপ্ন। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি 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 স্যার, ঠিক আছে। আপনি বলছেন আপনার মুক্তিযুদ্ধ দেখার সময়, আপনি তো ডক্টর ইউনূসের বড় না, তাই না? বয়সে আপনি তার চেয়ে কম, এবং বয়স বেশি হলে যে মানুষ অনেক ধ্বংসাত্মক হয়, এটাও আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন সারা পৃথিবী সরকার করে দিচ্ছে। হ্যাঁ, জো বাইডেনও ছিলেন, এখন যিনি আছেন তিনিও দেখি একই রকম, আর আমাদের যিনি হয়েছেন তিনিও দেখি একই রকম। মানে এটা কি, মানে ওই সময় কি মস্তিষ্ক বিকৃতি বা কি, মানে এই টাইপের কিছু আমি বলতে চাচ্ছি। এটা
কি রে ভাই, আমি তো মনে করি Trending। বয়স বেশি হলে শিশুর মতো আচরণ করবে, সবকিছু সুন্দর দেখবে, সবকিছু সাজাতে চেষ্টা করবে, ভালো কিছু করার চেষ্টা করবে। এখন তো দেখতে পাচ্ছি বয়স যত বেশি হয় তত ধ্বংসাত্মক, মানে চায় না, একটা ক্রোধ যে আমার জীবনে আমি এটা করতে পারিনি, আমি শেষ করে দেবো সবকিছু, আমার ছোটবেলা আমি এটা পাইনি সেটা পাইনি, আমি শেষ করে দেবো, আমি পৃথিবী দেখতে চাই না, এই পৃথিবীর ভালো আমি দেখতে চাই, বাংলাদেশের ভালো দেখতে চায় না। একটা মিনিট শুধু আমি একটু বলি ভাই, জি। সেটি হচ্ছে যে এরা যেটা হয়, মানে আমি এটা সকল বয়স্ক বা সকল প্রবীণ লোকদের ক্ষেত্রে এটি বলবো না, প্রবীণ যারা হয়ে যায় একটা সময় তারা যারা পৃথিবী চালাচ্ছে তাদের সাথে মার্চ করতে পারে না, তখন সে ফেরোসাজ হয়ে যায়। এই যাদের কথা বললেন তারা আধুনিক পৃথিবীতে, যেমন ধরেন এখন পৃথিবীর নেতৃত্ব আসলে দেওয়া উচিত আমার মতো বয়সী মানুষদের, যার বয়স 40 থেকে 50, তার পৃথিবীর, কারণ কি আমি বলছি না যে তাদের কাছ থেকে আমারও রাখেন না, আপনার কাছে দিলে তো আমি বাদ পড়ে যাই, মানে আমারও হিসেবের মধ্যে রাখতেই হতো। ডেফিনেটলি না না 40 তার থেকে কথা 50 বলো না, বয়সের কথা 40 বলো না, ওই 38 24 38 সমন্বয়করা ওই স্লোগান মানে ভাটা পড়ে হ্যাঁ, গেছে ওই যে বাংলাদেশের। না 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 না, আমাদের 24-এর কাছে গেছে তো, 24-এর মানে কাছে গেছে, 38 24 বছর ধ্বংস বয়সী হয়েছে। যারা এখানে এসেছিল, এই যে যারা যেখানে সেই 38 বছর 40 বছরের যারা ছিল তারা ছিল পেছনে, মূলত যাদেরকে এখানে খাটানো গেছে তারা হলো গিয়ে জেনজি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আমরা যারা তরুণ প্রজন্ম, তাদেরকে যদি আমাদের যারা পূর্বসূরি তারা যদি আমাদেরকে সুন্দর করে রাজনীতির জন্য গঠন করতো, হাতে ধরে যদি আমাদের এই বিষয়টা শেখাতেন, তাহলে আমাদের অবস্থা আজকে এরকম হতো না। যারা আমাদের বয়স্ক যারা রয়েছেন তারা কোনো না কোনো কারণে আমাদের সাথে মার্চ করতে পারছে না, ক্লাসটা হয় এখানে। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় নেতৃত্ব এই যে 40-50, এই যে 40-50-এর মধ্যে যারা জেনজিও না গেঞ্জিও না এবং 80 বছরের উপরেও না, আমার মনে হয় এই বয়সের মধ্যে থাকাটা ভালো। এই বয়সের মধ্যে থাকাটা বলে সত্যি বাংলাদেশের মানুষ, আরেকজন বলছে 45 ভালো, ভালো, দর্শকও সেটা সাপোর্ট করছে। এই মানে এই পৃথিবীতে এই একটা লোকের কারবারই তো আমরা 87 বছর বয়স হয়ে গেছে ওনার 87, ওনার এখন আরো চাই। একজনে লিখছে যে একটা দেশের প্রধান উপদেষ্টা হলে আদম ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব? একটা দেশের প্রধান উপদেষ্টা হলে সুদ ঋণের ব্যবসা করে, এটা কিভাবে সম্ভব? উনি এগুলো থেকে ইস্তফা দিয়ে যে আমি কিছুতে নাই, এটা বলতে পারছেন না কেন? ওনার নাকি